নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প তোমায় ছুঁয়ে দিলাম। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প তোমায় ছুঁয়ে দিলাম। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। টেবিলের ওপর পা দুটো তুলে দিয়ে পরম তৃপ্তিতে নাক খুঁটছিলেন আশুতোষ বাবু। নাকের ময়লাগুলো রীতিমতো আঙুলে পাকিয়ে পাকিয়ে সেগুলো ফেলছেন মেঝের ওপরে। বিরক্তিকর হলেও ওনার মুখের ওপরে কেউ কথা বলতে পারে না। আশুবাবু থানার বড় দারোগা বলে কথা। পাশেই হেড কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে। তার চোখে মুখে একটা অসহ্য বিকৃতি ভাব। মনে মনে হয়তো ইচ্ছে মতো গালমন্দ করছেন তিনি, তবুও স্যার বলে কথা। একটু কেশে সে বলল, বাবু চা আনবো? আনবি? তা আনতে পারিস। বাবা যা শীত পড়েছে। আসতে পারি? এমন সময় নারী কণ্ঠস্বর। পুরুলিয়ার এই অঞ্চলে থানা সবসময় সাধারণত বেশ ছিমছামি থাকে। এখানে চোর ছাচোর গুন্ডা ডাকাত বদমাইশের আখড়া খুব একটা নেই। কাজেই শান্তিপূর্ণ এই থানা। দারোগা আশুতোষ বাবুও রিল্যাক্সেই ডিউটি করেন। নাইট ডিউটি বলতে ওই রাত জেগে একটু পাহারা টাহারা দিয়ে আবার ওনার মেসের ঘরে গিয়ে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। এখানে লোকে কেস খামারিও খুব একটা করে না। করবে কি, কেস থাকলে তো। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে বছর 27 কি 28-এর একজন যুবতী নারী। তার লম্বা বেনুনি বাম কাঁধ বেয়ে নেমে এসেছে। পরনে তার খয়েরি রঙের শাড়ি, সোনালি রঙের পাড়, একটা হাইনেক ব্লাউজ পরা। বাহাতে ঘড়ি আছে, চোখে আছে পাওয়ারের চশমা, কপালে ছোট্ট একটা কালো রঙের টিপ। কানের দুল আছে বোধহয়, তবে গলায় কিছু আছে কিনা দেখার উপায় নেই। উচ্চতায় প্রায় 5 ফুট 7 ইঞ্চির কাছাকাছি মেয়েটি। ছিমছাম গড়নের, মুখটা বেশ গোলপানা, লক্ষ্মীমন্তর ভাব। মেয়েটি আবার বলল নমস্কার। এই মুহূর্তে আশুবাবু লক্ষ্য করলেন মেয়েটির কাঁধে একটা কালো রঙের দামি ব্যাগ রয়েছে। দেখে মনে হচ্ছে স্কুল টিচার ফিচার হয়তো হতে পারে। সুতরাং সৌজন্য বলে একটা বস্তু আছে। থানায় লোকে নিজেদের রক্ষাকর্তার কাছে আসে। প্রশাসনিক কর্তা মানে তো রক্ষাকর্তাই নাকি? তা তারাই যদি ওই টেবিলের ওপর ঠ্যাং তুলে বসে থাকেন, তাদের কাছে সাহায্য চাওয়ার থেকে বরং চোর ছাচরের কাছে সাহায্য চাওয়াটা বেশি ভালো। নিজেকে সামলে নিলেন আশুবাবু। হাত দিয়ে মাথার এলোমেলো চুলগুলোকে ঠিক করে নিলেন। ভুঁড়িটা একটু বেরিয়েই ছিল সোয়েটারের ওপর দিয়েও। দম ভেতরে আটকে সেই ভুঁড়িটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করলেন সামান্য। হলো না কিছুই। সোয়েটারটা ঠিক করলেন। ঘড়ি টড়ি ঠিক করে গোফের ওপরে একটু তাঁ দিয়ে কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, হা করে কি দেখছিস? যা চা নিয়ে আয়। আসুন আসুন আসুন, বসুন। বলুন কি হয়েছে? বলছি। মেয়েটি এগিয়ে এলো এবং সামনের চেয়ারে বসতেই তার শরীর থেকে অপরূপ একটা ঘ্রাণ বেরিয়ে এলো আশুবাবুর নাকে। পরম তৃপ্তিতে সেই ঘ্রাণ গ্রহণ করলেন ঠিকই, তবে মুখে প্রকাশ করতে পারলেন না। আশুবাবুর বয়স 40-এর কাছাকাছি। এখনো পর্যন্ত বিয়ে থা করা হয়নি। বাড়িতে ছোট ভাই আছে, ডাক্তারি পড়াশোনা করছে। আর পড়তে পড়তেই কোন এক ডাক্তারি মেয়ের সাথেই নাকি প্রেমে পড়েছে। মা আছেন, বাবা আছেন,
আশুবাবুকে বিয়ের কথা বলতে বলতে ওনারা এখন বলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু ইদানিং আশুবাবু বুঝতে পারছেন শরীরে রোগ জীবাণু বাসা বাঁধছে। 3 মাস আগে রক্ত পরীক্ষা করিয়েছিলেন। রাত্রে নাইট ডিউটিতে বিস্তর বাথরুম পায় ওনার। মা তো শুনেই কপালে হাত, বললে, হায় 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 হায়, আমার কপালে এটা হওয়ারই ছিল রে আশু। সে কবে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর, হলো তো এবার সুগার, এবার বউ রাখবি কি করে বল দেখি, না হবি বাচ্চার বাপ। আহ মা, ওসব সংসার কর্ম আমার দ্বারা হবে না। তাহলে কি বসে বসে? বাবা একটা ইশারা করেছিলেন হাত দিয়ে। ওই ইয়ং ছেলে ছোকরা বন্ধুরা যেভাবে বন্ধুদের পেছনে লাগে সেই রকম। ছোট ভাই সেই ইশারা বুঝে খ্যাক করে হেসে ফেলেছিল। আশুবাবু রেগে গিয়েছিলেন, বলেছিলেন, বাবা কি শেখাচ্ছ, কি শিখবে ও? ও যা শেখার শিখে নিয়েছে। সুধাংশুর বুদ্ধি আছে তাই প্রেম করছে, তোমার দ্বারা তো সেও হলো না। বংশের মুখে কালি তুমি, পুলিশ হয়েছেন তো গর্জন করার হুমকি পায় না, ওই চেহারাটাই মদ্দা মারা। বলি রাশি তো তুলা, ভূতেই তো ভয় পাস, তা মেয়ে ছেলের সঙ্গে শুবি কি করে? বাপের মুখে এমন বিদ্রুপাত্মক উক্তি শুনে আর বাড়ি যাওয়া হয়নি 2 মাস হলো। তবে হ্যাঁ, ব্লাড টেস্টের রিপোর্ট কিন্তু বেশ খারাপ, সুগার প্রায় ছুঁই ছুঁই। যারা ছোট সে অফিসাররা পর্যন্ত ঠাট্টা ইয়ার্কি করেন ওনার পেছনে। এমনকি যে সমস্ত কয়েদিকে উনি মারতে মারতে জেলের মধ্যে পড়েন তারাও আজকাল ওনাকে নিয়ে টোন টিটকারি করে। আশুবাবু সুগার হয়েছে, এইবারটা কি হবে? প্রেম প্রীতি আশুবাবুর দ্বারা হয়নি। স্কুলে পড়ার সময় ওই চেষ্টা করেছিলেন, তবে হলো না। সবার ধাতে প্রেম সয় না। মেয়েটি বেশ কিছুক্ষণ ধরে বসে রয়েছে, এবার না পেরে গলা খাঁকারি দিল। আশুবাবু অনেকক্ষণ ধরে মেয়েটির চশমার দিকেই তাকিয়ে রয়েছেন। বেশ ভালো লাগছে ওনার, সুন্দর একটা ফুরফুরে গন্ধ। আর এসব যুবতী মেয়েগুলো কত অল্প বয়সে চাকরি পেয়ে যায়, নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলে। ভাবতেই আশুবাবুর শরীরটা মানে লোমগুলো খাড়া হয়ে ওঠে আর কি গায়ের। বলছি স্যার। হ্যাঁ বলুন না। আরে আমি তো আপনার সেবার জন্যই বসে আছি। মানে? ও মানে পুলিশ তো আমি। বলুন কি করতে পারি? আমি একটা সমস্যায় পড়েছি স্যার, মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে বললে। আশুবাবু নড়ে চড়ে বসলেন। এরই মধ্যে কোথা থেকে হেড কনস্টেবলটা চা নিয়ে হাজির। বেটা পান খেয়ে খেয়ে দাঁতগুলোকে একেবারে লাল করে ফেলেছে, কাজেই খেঁচিয়ে হেসেই বলল, বাবু চা। দেখতেই পাচ্ছি একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রেগে যা। জোর ধমক খেয়ে হেড কনস্টেবল সামনে থেকে সরে গেল। পাশের চেয়ার টেবিলে আরো অফিসাররা বসে রয়েছে। তারা চোখের ইশারায় হেড কনস্টেবলকে জিজ্ঞেস করতেই তিনি বুঝিয়ে দিলেন, প্রাইভেট মিটিং, যাওয়া যাবে না। সমস্ত অফিসাররা হাসে, বলে, যাক আশুবাবুর একটা হিললে হলে হয়। আরে ঠিক মতো বয়সে বিয়ে না করলে ছেলেদেরও মাথা ঠিক থাকে না, মেয়ে মানুষেরও তো হয় না নাকি? কে ঢুকেছে? বলতে পারবো না, হ্যাঁ দিদিমণি মতো, বেশ লক্ষ্মীমন্ত দেখতে, কি সব সমস্যা বলছে। কাজেই পুলিশদের মধ্যেও তো ভাব ভালোবাসা বন্ধুত্ব থাকে। তারা 24 ঘন্টা ডিউটির পরেও কিছুটা সময় হয়তো চায় একটু ঠাট্টা আর হাসি তামাশা করার জন্য। আশুবাবুর ঘরের দেওয়ালে কান ঠুসে দাঁড়িয়ে রইল বাদবাকি অফিসাররা। দেয়ালেরও কান থাকে, যদি কিছু আভাস আসে। বলুন ম্যাডাম, কি হয়েছে? মেয়েটি পকেট থেকে, অর্থাৎ ওই ব্যাগটা থেকে চেন খুলে বার করলো একটা ছোট্ট রেডিও মতো জিনিস। এটা কি? এইটাই তো যত সমস্যার কারণ। রেডিওটা অন করতেই দূরাভাসে শোনা গেল এক পুরুষ কণ্ঠস্বর, নমস্কার, আমি ওপার বাংলার রেডিও চ্যানেল থেকে বলছি। যদি আমাকে শুনে থাকো তবে শোনো প্রিয়া, আজও আমি তোমায় ভালোবাসি। 2 বাংলার বিচ্ছেদ আমাদের ভালোবাসার মধ্যে অন্তরায় হয়ে থাকতে পারে না প্রিয়া। প্রিয়া তুমি কোথায়, কোথায় তুমি? আরে বাস, এ তো গানের মতো, ও প্রিয়া তুমি কোথায় বলে আশুবাবু বুঝতে পারলেন একটা বিরাট বড় ভুল কথা বলেছেন। মেয়েটির চোখটা এমনি জলে টসটস করছিল। এবার আশুবাবুর ঠাট্টা ওকে আরো কাঁদিয়ে দিল। এই গানটাই করতো। হ্যাঁ মানে? আপনি না শুনেই গানটা গেয়ে দিলেন। আপনি আমার মনের কথা বোঝেন স্যার। মানে এই গানটা তো বিখ্যাত একটা গান, হতে পারে
হতে পারে গানটা পরে বিখ্যাত হয়েছে, কিন্তু এই গানটা ওরই ছিল, সুর ওই দিয়েছিল, সুরঞ্জন। আপনার প্রবলেমটা বুঝতে পারছি না ম্যাডাম, যদি একটু খোলসা করে বলেন। বলছি। এইবার মেয়েটি বলতে শুরু করলো। আমার বাড়ি ওপার বাংলা, জানেন তো, একবার এখানে এলে ওপারে আর যাওয়া যায় না। সেবার মানুষে মানুষে দাঙ্গা হাঙ্গামায় আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি। মানে সেটা কিরকম ভাবে? আসলে মধ্যেখানের এই নদী, এটাই তো দুটো দেশকে আলাদা করে রেখেছে, কিন্তু কোথায় যেন একটা হৃদ্যতা তাও রয়ে গিয়েছে, যেটা কারো মধ্যে থেকেই ভেঙে ফেলা যায় না। আমারও যায়নি। বাবা মার সাথে পুজোয় বেরিয়েছিলাম, হঠাৎ করে রাইট বেঁধে গেল। আমি তখন লঞ্চে বসে রয়েছি, লঞ্চ শুদ্ধ লোক চলে এলো এদিকে, আমার ওদিকে আর যাওয়া হলো না। তা আপনার আপনার ভোটার কার্ড বা ভিসা ওসব তখন আমার হয়নি। কেন? আমার তখন 15 বছর বয়স। হো, আপনি তাহলে বেশ কয়েক বছর আগের কথা বলছেন। হ্যাঁ, এইখানে আসার পরে তখন ফোনে যোগাযোগও সম্ভব হয়নি বাবা মার সাথে। আমার আর যাওয়া হয়নি, কারণ এমন দুরবস্থা তখন যে কাউকে বলারও সাহস পাইনি। কিন্তু এখানে এসে আপনি থাকলেন কোথায়? সেটাই তো। আমি নাকি 3 দিন অজ্ঞান ছিলাম, হাসপাতালেই ভর্তি ছিলাম। যে লঞ্চটা আমাদেরকে নিয়ে আসছিল সেই লঞ্চে বোম পড়েছিল, জলে ভেসে গেছে অনেক মানুষ। জানি না আমি কি করে বেঁচে গেলাম। জানেন তো, সে বছরই আমাকে ওর ভালোবাসার কথা বলেছিল। আমাকে 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 হোলির দিন গালে রং মাখিয়ে বলেছিল আমায় ছাড়া নাকি ও বাঁচবে না। বলেছিল প্রিয়া প্রিয়া। আচ্ছা, ওইটা প্রিয়া প্রিয়া প্রিয়া। আপনি থামবেন, আমি ইমোশনাল হয়ে পড়ছি। আপনার কাছে ঠাট্টা মনে হচ্ছে? সরি, আপনি বলুন। আসলে ম্যাডাম, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়ান, চায়ের চুমুকটা দিয়েই নি। বেশ ভালো। কোন দোকানের? হ্যাঁ, ভালো লেগেছে। এ পটলার দোকানের, দারুণ চা করে। বলুন। হ্যাঁ, শুনুন তবে। চশমাটা চোখ থেকে খুলতেই ওর কালো চোখের কাজলে আশুবাবুর হৃদয়ে যেন কামদেবের বান মারল কে একটা। বুকের ওপর হাত ডলছেন তিনি। বুকে কষ্ট হচ্ছে আপনার? না, কষ্ট হবে কেন? এই বুকের ভেতরটা একটু চিনচিনে ব্যথা। আসলে আমি এখনো ব্যাচেলার তো, বিয়ে থা হয়নি। ও আচ্ছা, ডাক্তার ডাকবো? আরে না, ব্যথা ঠিক হয়ে যাবে, আপনি বলুন না। বলি তাহলে? হ্যাঁ, বলুন। সে বছর হোলিতে বন্ধুদের সাথে বেরিয়েছি। শুধুই কি বন্ধু বান্ধবী? ওই হলো মশাই। আপনি কি বলুন তো? আহা, আপনি কাঁদবেন না। মেয়েটি বারবার আঁচল দিয়ে মুখ মুছছে দেখে একটু বিরক্তি হলো আশুবাবুর। কাজে উনি জেন্টলম্যান। পকেট থেকে রুমাল বার করে বললেন, যদি কিছু মনে না করেন, এইটা দিয়ে চোখ মুছতে পারেন। মানে আপনার দামি সিল্কের শাড়ি, ওতে কি আর চোখের জল ওঠে? তাই বলি, গালের সব মেকআপ গুলো ধুয়ে গেল, তাই না? হ্যাঁ, সাদাটে হয়ে গেছে। কি যে করেন। আশুবাবুর হাত থেকে রুমাল নিয়ে এসে বলল, থ্যাংক ইউ। তারপর চোখ মুছতে মুছতে বলল, যাই হোক, এবার শুরু করি। বন্ধু বান্ধবীদের সঙ্গে হোলি খেলতে বেরিয়েছিলাম। সবাই তো রং মেখে ভূত হয়ে গিয়েছে। আমি রং মাখাতে দিইনি কাউকে। কেন? আমি ওর হাতে রং মাখবো তাই। প্রথম বসন্ত বলে কথা। মেয়েটি বলছে আর আশুবাবু যেন ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছেন। চারিদিকে বসন্ত, উৎসবে রঙিন। সেখানে আবিরের সুগন্ধ। শান্তিনিকেতনে সাজ সেজে মেয়েরা হোলি খেলতে বেরিয়েছে। তারই মাঝে একজন সাদা বসনা পরীর মতো নারী, যার শরীরে এতটুকু রং কেউ লাগাতে পারেনি। আপনি শুনছেন? হ্যাঁ, শুনছি। ঘোর কাটলো আশুবাবুর। মেয়েটি বলল, তখন আমাকে সুরঞ্জন এসে এই কথাটা বলে। তার পরের বছর পুজোর সময় বাবা মার সাথে বেরিয়েছি। বাবার কাছে বায়না করলাম আমি ঘাটে যাব, পারাপার করব। এমনিতে কোনো অসুবিধে ছিল না। সুরঞ্জনই বলেছিল ওই লঞ্চে ও থাকবে। কাজেই আপনি উঠলেন, কিন্তু
আপনার আর ফেরা হলো না। এখন ও দেশে যেতে গেলে আপনার সমস্ত ডকুমেন্ট লাগবে, সুতরাং আপনি আর যেতেও পারলেন না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আপনি ছিলেন কার কাছে? আমি একটা হোমে উঠলাম। আমাকে সবাই জিজ্ঞাসাবাদ করলো। আমি আমার ঠিকানা দিতেই এক মাসি, মানে যে আমাকে হোমের ঠিকানা দিয়েছিল, সে বলল চুপচাপ থাকতে। এখন যদি আমি যেতে চাই তাহলে আমাকে জেলবন্দি করবে, না হলে হয়তো অন্য কিছু ভেবে আমাকে আটক করে রাখবে। তাই আমি কিছু বলিনি। এইখানকার মানুষের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমি পড়াশোনাটা চালিয়ে গেলাম এবং ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করলাম। ওই মাসি এখন আমার সবকিছু। আমি একটা স্কুলে পড়াই। আপনার ভোটার কার্ড সবকিছু সব এখানকারই হয়েছে, ওখানে তো আর হলো না। ওই মাসি মায়ের পরিচয় সবকিছু করিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন আপনার কি ইচ্ছে? দেখুন না স্যার, সুরঞ্জন আজও আমাকে ভালোবাসে। ওখানকার কোনো একটা FM চ্যানেলেও চাকরি পেয়েছে। আমি প্রথমটাই বুঝতে পারিনি, গত 6 মাস ধরে আমি এটা অনুধাবন করতে পারলাম। আমি প্রোগ্রাম শুনছিলাম একদিন, হঠাৎ করে আমারই এক কলিগ হোপার বাংলার এই FM চ্যানেলের কথা বলল ওখানে নাকি অনেক পুরনো ছায়াছবির গান হয়। এখনকার গানগুলো শুনতে আমার ভালো লাগে না স্যার। তখনকার গানে আবেগ ছিল, প্রেম ছিল। ওই শুনতে শুনতেই একদিন পরিচিত একটা কণ্ঠস্বর। তারপর যখন শুনলাম পাঠে সুরঞ্জন, তখন আমার হৃদয় আরো বেশি বিদীর্ণ হলো। আপনি কি বাংলা পড়ান? আশুবাবু জিজ্ঞেস করলেন। মেয়েটি বলল, কেন বলুন তো? না মানে এত কঠিন ভাবে বলছেন, একটু ভালোভাবে বলুন না, আসলে অত মানে বুঝি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বাংলারই শিক্ষিকা। যাই হোক, আমি এখন চাই আপনি আমাকে ওই দেশে পাঠানোর বন্দোবস্ত করুন। আমার সমস্ত ডকুমেন্ট ওই দেশের করে দিন। আমি সুরঞ্জনের কাছে ফিরে যেতে চাই স্যার। আমার বাবা মা সবার কাছেই ফিরে যেতে চাই। আমি ফোনও করেছিলাম। কার কাছে? না মানে এখন তো মোবাইলের মাধ্যমে সবার সঙ্গেই বন্ধুত্ব করা যায়। আমার ছোট বোনের সাথে যোগাযোগ করে বাবা মার সাথে কথা বলেছি। তারা আমায় অনেক খুঁজেছে, শেষ পর্যন্ত ভেবেছে নাকি আমি পদ্মায় তলিয়ে গিয়েছি। আমার নামে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান অবধি করে ফেলেছে। এখন সেই বাবা মার কাছে আমি ফিরে যেতে চাই স্যার, আর ফিরে যেতে চাই সুরঞ্জনের কাছে। আশুবাবু বেশ চিন্তায় পড়লেন। যাও ওনার মনের মধ্যে বসন্তের ফুল ফুটেছিল, সেটাও ঝরতে শুরু করেছে। ইতিমধ্যে এই দেয়ালে কান ঠুসে দাঁড়িয়ে থাকা অন্যান্য অফিসাররাও বেশ নড়ে চড়ে বসে যে যার টেবিলে গিয়ে বসছেন আর বলছেন, যা এইটাও গেল, এবার স্যারকে ছুটতে হবে ওই দেশে। ভাবতে পারছো তো এইসব কাজ নিয়ে আমাদের থানায় কেন এসেছে? আমাদের এসবে কি? আরে বুঝতে পারছো না, একটু সিম্পাতির দরকার। এলে হবে কি করে? বুঝলাম, কিন্তু আপনার এই ডকুমেন্ট সবকিছু এখন চেঞ্জ করতে গেলে তো মহা ফাপড়ে পড়তে হবে। তা আপনি থাকেন কোথায়? ওই যে বললাম, মাসির কাছে। তা আপনার মাসি কি জানে পুরো ব্যাপারটা? হ্যাঁ জানি। তা আপনি যার মাধ্যমে এই দেশের ভোটার কার্ড করিয়েছেন তার মাধ্যমেই কাজটা করার চেষ্টা করুন। করেছি, সে বলেছে হবে না, এখন তো আরো সম্ভব না। সবকিছু নাকি এখন অন্যরকম হয়ে গিয়েছে। সে তো হয়েছে, আপনি বুঝি নিউজ চ্যানেল দেখেন না? আসলে মোবাইল ফলো করেন না? করি তো, কিন্তু আমার যে এখনই ওর কাছে ফিরে যাওয়ার সময়। সুরঞ্জনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কি? আপনি কি নিমন্ত্রণ খেতে যাবেন নাকি? আশুবাবু এবার আর একটু বিরক্ত হলেন। প্রিয়া বলল, না না, নিমন্ত্রণ খেতে কেন যাব? বিয়ে আটকাতে যাব। আমি বলতে যাব যে আমি আজও ওকে ভালোবাসি। এত মহা পাপড়ে পড়া গেল। তা ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে ওই বা কেন রেডিওতে হ্যাঁকাচ্ছে যে ওপিয়া? এইটা ওর সেই 6 মাস আগের। বাবা, আপনি রেকর্ড করে রেখেছেন? কি করব, নিজের নামে গান শুনলে যে আর ঠিক থাকতে পারি না। আশুবাবু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। মাথায় যে কটা চুল অবশিষ্ট আছেন সেগুলো টেনে ছিঁড়বেন, নাকি পাশে দাঁড়িয়ে থাকা হেড কনস্টেবলকে ঠাঁটিয়ে একটা চড় মেরে হাতের সুখ মেলাবেন, নাকি নিজের জুতো খুলে নিজের মুখে মেরেই তার 5 আঙুলের ছাপ নেবেন? যাই হোক,
নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আপনি আপনার ঠিকানা সব এখানে দিয়ে যান, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব খনি। থ্যাংক ইউ স্যার বলে মেয়েটি যেটা করলো তার জন্য আশুবাবু একদম প্রস্তুত ছিলেন না। সে উঠে এসে আশুবাবুর চেয়ারের সামনে দাঁড়ালো এবং আশুবাবুকে আলিঙ্গন করে থ্যাংক ইউ বলতে তার গালে একটা চুমু অবধি খেলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আশুবাবু বেশ ঘাবড়ে নিজের বাম গালে হাত বোলালেন। মেয়েটি বলল, আসলে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই তো, ওরা যখন পড়া করে নিয়ে আসে বা হোমওয়ার্ক ঠিকঠাক করে ঠিক এইভাবেই জড়িয়ে ধরে চুমু খাই, অভ্যেস হয়ে গিয়েছে। আপনার কি আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে? না মানে আপনি এই মুহূর্তে কি সুন্দর গুটি গুটি বয়ের মতো বললেন, ঠিক আছে, তাই অ্যাকচুয়ালি আমার একটা গোলুমোলু স্টুডেন্টের মতোই লাগলো। ব্যাস, পাশে যারা যারা ওই কান পেতে শুনছিল তাদের মধ্যে হাসির ফোয়ারা ছুটল। মেয়েটি চলে যাওয়ার পরই একে একে সবাই আশুবাবুর কেবিনে ঢুকছেন। স্যার, এবার গোলুমোলু বলে একটা বই বেরিয়েছে, দেখতে যাবেন? কি হচ্ছে এগুলো? প্রতাপ, না স্যার, ওই এমনি শব্দটা কত সুন্দর না, গোলুমোলু। শুনলেই এবার ভুড়িওয়ালা ফিলিংস আসে। এরপরে আর বলতে হলো না। রাত পর্যন্ত নানা রকম ভাবে ওই শব্দটাতেই ওনাকে বিরক্ত করে খেলো। কিন্তু মেয়েটির ফোন নাম্বারের ওপরে কতবার যে হাত বুলিয়েছেন তার ঠিক নেই। মহা ফাপড়ের কেস, এপারের জিনিসকে ও পারে পাঠাতে হবে, একেই সালা ওপারের জিনিসকে এপারে আনতে গিয়ে হয়ে যায়। এখন পুরো একটা মানুষকে সব ডকুমেন্ট ঠিকঠাক করে দায়িত্ব যখন নিয়েছেন, কাজ তখন করেই দেখাবেন। কিন্তু এর জন্য তো একটু ওপর মহলে কথাবার্তা বলতে হয়। আশুবাবু বিকালের দিকেই বেরিয়ে পড়লেন তার গাড়ি নিয়ে। যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা দরকার প্রত্যেকের সাথে কথা বলে বুঝতে পারলেন মীমাংসা চট করে হবার নয়, টাকা খাওয়াতে হবে কিছু। যদিও মেয়েটিকে বলতে হবে ভালোবাসার মানুষের কাছে যাবার জন্য মানুষ কি না করতে পারে। আশুবাবু মেয়েটিকে ফোন করলেন রাতের দিকে। হ্যালো, হ্যাঁ, হা গো। ফোনের কণ্ঠস্বরটা আরো মিষ্টি, সামনে থেকে তো একেবারে ওই নলেন গুড়ের মতো। হ্যাঁ বলছি, আপনার যাওয়াটা এই মুহূর্তে সম্ভব না। কি? আবার সেই মোড়া কান্না। আশুবাবু মেয়ে ছেলেদের কান্না সহ্য করতে পারেন না, কাজেই কাঁদবেন না, আহা। শেষ পর্যন্ত নিজের জিভটা নিয়ে সামলাতে না পেরে ওই মহিলার বাড়ির সামনেই হাজির হলেন। আজ ওনার নাইট শিফটে ডিউটি ছিল, শরীর খারাপ লাগছে বলে কেঁদে উঠেছেন। তা তো নয়, আসলে মেয়েটার সাথে আরো কিছুক্ষণ যদি বন্ধুত্ব করা যেত তাহলে ভালো লাগতো। বাচ্চা মেয়েগুলো ভালোবাসার জন্য কত কি না করতে পারে। দরজা খুললেন এক বৃদ্ধ মহিলা, বয়স প্রায় 75-এর কাছে। কে? নমস্কার, আমার নাম আশু। আসলে আপনি এসেছেন? সকালে যাকে শাড়ি পরা দেখলেন এখন তাকে হাউস কোটে দেখছেন। মাথার চুলটা এখন খোপা করে বাঁধা, আরো এক অনন্য প্রতিমার মতো লাগছে। তবে এখন কিন্তু আশুবাবু পুলিশের পোশাকে আসেননি, এসেছেন শার্ট আর প্যান্ট পরে। কাজেই ভুলটাকে চেপে চুপে আটকে রেখেছেন যাতে ওই গোলুমোলু ভাবটা না দেখা যায়। উনি উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। এখন একটু ভালো লাগছে। মেয়েটি বলে, আসুন স্যার, ভেতরে আসুন। মাসি, উনি সেই বাবা, দেখো না মেয়েটাকে যদি একটু ওপারে দিয়ে আসতে পারো। হ্যাঁ, এ তো আর গরু না যে পাচার করে দিলেই হয়ে যাবে, এপার ওপারে বেড়ার মধ্যে খান দিয়ে। কিন্তু মানুষ, আপনারা কেন বুঝতে পারছেন না? একটু অসুবিধা আছে। টাকা পয়সার দরকার আছে বুঝি? সে তো আছেই, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? না মানে ওপার বাংলাতেই দিয়ে আসবো, কিন্তু তার জন্য আপনাকে আমার সাথে অনেক জায়গায় ঘুরতে হবে। আমার তো ডিউটি আছে বলুন। কিন্তু আমি যে শুনলাম এই অঞ্চলে নাকি আপনি বসে বসে এমনি মাইনে খান। না মানে অনেকদিন হয়েছে কোনো কেস কামারই হয়নি, তাই। আপনাকে সব কে বললে? না মানে আমিও তো এই এলাকার বাসিন্দা, এখানে সবই শান্তিপূর্ণ, সেই জন্যই। হ্যাঁ, তা খাই। ঠিক আছে, আপনার আগামীকাল সময় হবে? হ্যাঁ, হবে। ঠিক আছে, তাহলে সকাল সকাল তৈরি হয়ে থাকবেন। আপনাকে নিয়েই অনেকগুলো জায়গায় আমার বেরোতে হবে। ঠিক আছে, যাব। স্কুল থেকে ছুটি করিয়ে নেব দরকার হয়। কোথায় কোথায় কাঁদেন কেন বলুন তো? আমি ঘেমে যাই। সত্যি সত্যি উনি ঘেমে গেছেন। পকেট থেকে রুমাল বার করতে গিয়ে বুঝতে পারলেন
রুমালটি মেয়েটির কাছে। ও, আপনার রুমালটা! মেয়েটা রুমালটা বার করে দিল ওনার হাতে। রুমালের মধ্যে একটা অপূর্ব সুগন্ধ। ওই রুমালেও যেন মেয়েটির গালের ছাপ ছাপ লেগে রয়েছে মেকআপের। ধুয়ে দেওয়া হয়নি। থাক থাক, ঠিক আছে। ওইটা সদ্যই মুখে লেপটে নিলেন তিনি। মনে হলো মেয়েটির গালের সাথে নিজের গালের যেন স্পর্শ করলেন। পকেটে রুমাল পুরে বললেন, রুমাল নাকি থাকতে নেই, রুমালে বলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। যাই হোক, আপনার সঙ্গে যখন একটা সম্পর্ক তৈরি হয়েছে তখন আপনাকে আমি সাহায্য করেই ছাড়বো। আমি আমার কাজে যথেষ্ট সিনসিয়ার। যাই হোক, এখন আমি আসি। বলে আশুবাবু চলে গেলেন। মেয়েটিও খুশি হলো। পরের দিন সাত সকালে আশুবাবু এসে হাজির। অনলাইনে স্কুলে নিজের দরখাস্তটা লিখে পাঠিয়ে দিয়েছে প্রিয়া। কদিন ওর ছুটিতে থাকতে হবে। হ্যাঁ, স্কুল থেকেও সেটা মঞ্জুর হয়ে গিয়েছে। মেয়েটি খুব কাজের, সুতরাং অসুবিধা আছে বলেই সে ছুটি চেয়েছে। সরকারি স্কুল, কত ঘেটেই বা দেখে কে। কাজেই আশুবাবুর সঙ্গে গাড়িতে বসে রওনা দিল প্রিয়া। সারা বেলা কাটলো এর ওর বাড়িতে। সবার কাছ থেকে একটাই উত্তর, এটা কি করে সম্ভব? আপনি নিজে এদেশের নাগরিক হয়ে সব কথা কি করে বলেন? তাছাড়া এইসব কাজ তো আর চট জলদি বলতে বলতে হয় না। সরকারি কাজ হতে হতেও তাও 6 মাস খানেক সময়। 6 মাস? 6 মাসে সুরঞ্জনের বিয়েটা হয়েই যাবে। আবার পকেট থেকে রুমাল বার করলেন। না না না, ওই রুমালটা নয়, ওটা উনি যত্ন করে আলমারিতে তুলে রেখেছেন। এটা আরেকটা। এই নিন। থ্যাংক ইউ। এক একটা ড্রেসের সঙ্গে বুঝি ম্যাচিং করে ইউজ করেন? ওই আর কি, ওই একটা শখ আছে। উত্তরটা দিয়েই কেমন যেন বোকা বোকা মনে হলো নিজেকে। সামলে নিলেন। বেশ সন্ধে হয়ে গিয়েছে। সারাদিন তেমন কিছু একটা খাওয়া পড়েনি। খুব খিদে পেয়েছে। ও হ্যাঁ, দেখুন তো, প্রথম কাউকে নিয়ে বেরোলাম, আর আপনার বুঝি আমার সঙ্গে আজকে ফার্স্ট ডেটিং? ডেটিং শব্দটা, এই শব্দটা আশুবাবুর হৃৎপিণ্ডকে নাড়া দিয়ে গেল। ছোট ভাই সুধাংশু আজকাল ডেটিং করে, কথাটা বলতে শুনেছে ফোনে। যখনই ছুটিতে বাড়ি আসে তখনই ওর প্রেমিকাকে বলে, ও সোনা প্লিজ ওকে ডেটিং করো। আজকে নিজেকেই কেমন একটু ব্রিটিশের বাচ্চা বলে মনে হচ্ছে ওনার। কাজে ওনার ভুঁড়িটাকে আবার একটু ঠিক করলেন। দম আটকিয়ে এমন একটা ভাব দেখালেন যেন উনি সিআইডির অফিসার। ওই কে যেন ছিল না দেখতে বেশ হ্যান্ডসাম, দয়া, ওনার মতো। তারপর বললেন, চলুন, সামনেই একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে ঢুকতে যাবেন ঠিক এমন সময় কোথা থেকে যেন এক গাদা মেঘ এসে আকাশে সঞ্চয় হয়েছে। গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। মেয়েটি বলল, ভারী কোনো পোশাক আনিনি, চাদরটা হালকা, বড্ড শীত করছে। আশুবাবু পড়লেন মহাভাবরে। উনিও তো তেমন কিছু একটা আনেননি, তবে হ্যাঁ, নীল রঙের একটা কোট উনি পরে এসেছেন। জিন্সের প্যান্টের সাথে বেশ ভালো যায়। কাজেই নায়কের স্টাইলে কোটটা খুলে উনি প্রিয়ার গায়ে জড়িয়ে দিলেন। এই মুহূর্তে ওনারা খুব কাছাকাছি চলে এসেছেন। প্রিয়া ওনার থেকে উচ্চতায় খুব একটা ছোট নয়, প্রায় ওনার বুকের কাছেই প্রিয়ার মাথাটা রয়েছে। এমন একটা পরিবেশে নিজেকে সামলে নিলেন আশুবাবু। প্রথম জীবনে নারী স্পর্শ, সুতরাং একটু তো ভয় হবেই। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি না পুলিশ? হ্যাঁ, পুলিশ পুলিশ মনে মনে ভাবলেন। তারপরে বললেন, এবার শীত লাগছে না তো? এবার তো আপনার শীত লাগছে। সে লাগুক, আমাদের শীত তীত লাগে না, ভয় পালায়। কিন্তু মনে মনে ভাবলেন, মেরেছে আমার ছাতা, কেন যে একটা সোয়েটার আনলাম না। খাবার অর্ডার করতেই গরম গরম সুস্বাদু খাবার টেবিলে এসে হাজির। তৃপ্তির কামড় বসিয়ে পেট ভরে খেলেন দুজনে। প্রিয়ার ফোন আসেনি একবারও, অর্থাৎ মাসি ফোন করেনি। বিষয়টায় আশুবাবুর এতটুকু সন্দেহ হয়নি। পুলিশের সাথে বেরিয়েছে, কাজেই ভয় কিসের? প্রিয়া বলল, আপনার বাড়িটা কোথায়? বাড়ি না, মেসেই থাকি। এই তো কাছেই, চলুন না তাহলে ওখানে একটু ঘুরে আসি। যাবেন? চলুন। গাড়িতে বসিয়ে প্রিয়াকে নিয়ে নিজের মেসে এলেন। এই মেসে, এই ঘরটায় উনি একাই থাকেন। দোতলায় ঘরে থাকেন তিনি। একটা ছোট্ট খাটিয়া, টেবিল আছে, বাক্স আছে, দেয়ালে ঝুলানো আছে আয়না, চিরুনি, আর শীতে মাখা যাবতীয় ক্রিম থেকে শুরু করে গরমেরটা পর্যন্ত।
ঘরের এক কোনায় স্টোভ আছে, হাঁড়ি কড়াই আছে। ঘরটা বিস্তর নোংরা, ঝাড় পড়ে না বহুদিন। বিছানার ওপরে যা যা আছে সেগুলো বেশ অপরিষ্কার। ঘরে ঢুকতেই ভ্যাপসা গন্ধে প্রিয়ার কাশি পেয়ে গেল। বাবা, আমার আবার ডাস্টে অ্যালার্জি। ওফো, আগে বলতে হতো, একটু এয়ার স্প্রে করে রাখতাম। ইস, আপনি নোংরার মধ্যে থাকেন কি করে আশুবাবু? সরুন দেখি। পাকা গিন্নির মতো ঝাঁটা খুঁজতে লাগলো প্রিয়া। হে কি, ঝাঁটা নেই? না মানে, আহা কি নোংরা বিছানার চাদর। ইস, আপনি এই তেলচিটে কম্বল গায়ে দেন? আপনি কি বলুন তো? না মানে, আমি এখন কি করি মানে? হাতরা আমার মতো তাকিয়ে আছেন কেন? যান, ঝাঁটা জোগাড় করে আনুন। না মানে, রাত 8:30 বাজে, দোকান এখন খোলেনি। ও, খোলেনি না? ঠিক আছে, তাহলে এখন আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি কালকে 7 সকালে আসবো। এসে আগে আপনার ঘর পরিষ্কার হবে, তারপরে বেরোবো। কোথায়? ওমা, সুরঞ্জনকে খুঁজতে যাবো না? ও বাবা, ঠিক আছে। আশুবাবু রীতিমতো ভিড়মি খেয়ে গেছেন। এখন আমাকে বাড়ি দিয়ে আসুন, চলুন। হাঁ করে কি দেখছেন? প্রিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলেন আশুবাবু। গাড়িটা দাঁড় করিয়েছেন, এমন সময় দরজা খুলে প্রিয়ার মাসি দাঁড়িয়ে বললে, এতক্ষণ লাগলো রে, পেলি? না, আজও পেলাম না গো মাসি, কবে পাবো জানি না। ও দাঁড়াও। আশুবাবু গাড়ি নিয়ে বেরিয়েই যাচ্ছিলেন, হঠাৎ করে প্রিয়া সামনে এসে হাজির। একটা মেয়েকে যখন তার বাড়ির সামনে ছেড়ে দিয়েছেন, সামান্য ভদ্রতাটুকু আপনি জানেন না? মানে, দাঁড়ান। আশুবাবুকে আবার জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। স্বভাব হয়ে গেছে আমার, সব বাচ্চাগুলো যখন স্কুল থেকে টাটা বাই বাই করে আমাকে, আমি ভালোবেসে কিসি দিই। কি করব? আমি বাচ্চা, তা নয় তো কি? গোলু কোথাকার। আবার সেই কথাটা। তবে আজকে কথাটা ওনার হৃদয়কে বিদীর্ণ করেছে। বাড়ি ফিরে সারা ঘর উনি একা একাই নেচে কুদে বেরিয়েছেন, যেখানে যেখানে প্রিয়া তার পা রেখেছে। হোক না সে সুরঞ্জনের, তবু এই যে সময়টা, এখন মনে হচ্ছে আশুবাবুর, এই মেয়েকে ওপারে যেতে দেওয়াই যাবে না, এপারে আটকে রাখবো। কিন্তু হে যে আমার খাঁচার পাখি হবে না, হে যে মুক্ত বিহঙ্গ, ঠিক ফুরুত করে পালাবে। সারা রাত ঘুম হলো না, নিজের বিয়ের স্বপ্ন দেখে মরলেন তিনি। বিয়ে হচ্ছে, সিঁদুরদান হচ্ছে, ওই কনস্টেবলটা, ওই বদমাসটা ওই বাসর ঘরেও চা নিয়ে হাজির হয়েছে। বলো দেখি কেমন লাগে? ভোর 5টায় অ্যালার্মটা বেজে উঠল। তার সঙ্গে সঙ্গে থানা থেকে ফোন এসেছে, স্যার কালকে এলেন না। আরে ধুর, ছুটিতে আছি, ম্যানেজ করে নাও। কি এমন ডিউটি? চোর নেই, ছাঁচর নেই, চোর নেই, ডাকাত নেই, থানায় বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুধু মাইনে গুনছি, কাজ করছি, কাজ, বুঝলে? মনের মধ্যে ফুর্তি জেগেছে। আজ প্রিয়া আসবে সকাল সকাল ঘর পরিষ্কার করতে, কিন্তু ওকে তো নিয়ে আসতে হবে। কাজেই জেন্টেলম্যান সেজে উনি আবার বেরিয়ে গেলেন। ঠিক 8টার মধ্যেই প্রিয়া এসে হাজির। আজকে পরনে একটা সুতির ছাপ আর শাড়ি, কপালে ছোট্ট নীল রঙের টিপ, কাপড়ের সঙ্গে ম্যাচিং করে, হাত ভর্তি কাঁচের চুড়ি, ছোট্ট ছোট্ট কান মাকড়ি আর গলায় পুঁতির মালা। অপূর্ব সুন্দর লাগছে। তবে চোখে পাওয়ারের চশমাটা আজকে নেই। হাতে আছে ঝাঁটা, নতুন বিছানার চাদর, কম্বলের ওয়ার থেকে শুরু করে সার্ফ, সোডা, আরো কত কি। নিন, লেগে পড়ুন কাজে। মানে কি? হ্যাঁ, আমি একজন শিক্ষিকা, ছাত্র যদি পড়াশোনা না করে তাকে আমি পিটিয়ে পিটিয়ে পড়াই। নিজের গালে হাত বোলালেন আশুবাবু। মনে 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 হয় লাড্ডু ফুটলো। একবার বলতেই যাচ্ছিলেন, যদি কোনো ছাত্র গুডি গুডি বয় হয় তাহলে আবার চুমু পাবো। কি হলো, হা করে কি ভাবছেন? ওই 6 ফুট হাইটের মানুষটা একটা মেয়ের কাছে রীতিমতো বোকা। সারা ঘর পরিষ্কার করে দুপুরের মধ্যেই সেই ঘরকে একেবারে ঝকঝকে তকতকে করে তুলল প্রিয়া। জানলা দরজার পর্দা বদলিয়ে সমস্ত ঘরের ময়লা পরিষ্কার করে মুছে, বিছানার চাদর থেকে কম্বলের ওয়ার, মশারি সবটা পরিষ্কার পরিপাটি, এমনকি স্টোভের কালি অবধি সুন্দর করে মোছা। চায়ের বাটিতে চায়ের জল যখন চাপলো তখন বেলা 12টা। মাঝখানে একবার যদিও ওই কনস্টেবলটাকে ফোন করে একটু পরোটার জোগাড় করা হয়েছিল, ওই অবধি। যান, এবার একটু ডিম নিয়ে আসুন। ডিম না হলে খাবেনটা কি? না মানে মেসে খাই। হ্যাঁ, মেসের খাবার ভালো নাকি? বাজার করে নিয়ে আসবো, দুইজনে মিলে, ঠিক আছে?
রোজ 2টো সিদ্ধ ফুটিয়ে খাবেন, তাও শরীরটা ভালো থাকবে। আচ্ছা, আপনার না সুগার? কথাটা বলে প্রিয়া নিজেই থতমত খেয়ে গিয়েছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সামলে নিয়ে প্রিয়া বলল, না মানে আপনার বয়সী লোকদের তো সুগার হয়ে যায়, তাই বললাম। না মানে ওষুধ খান না? না। ওমা, ব্লাড টেস্ট করাবেন ঘন ঘন। নিন, হাঁ করে কি দেখছেন? চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। সত্যি দুর্দান্ত চা করে মেয়েটা। ওর পারমিশন মতোই বাজার থেকে চাল, ডাল, তেল, নুন, ডিম, পেঁয়াজ, রসুন সব আনা হলো। দুপুরবেলা বেশ ডিমের ঝোল ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন তিনি। আচ্ছা, এবার আমি যাই। আবার কবে আসবে? কখন যেন আপনি থেকে তুমি হয়ে গিয়েছে আশুবাবুর কাছে ডাকটা। মেয়েটাকে এখন দূরের না, অনেক কাছের মনে হচ্ছে। আবার বুঝে আসতে হবে? না মানে তুমি না এলে ঘরটা কিন্তু পরিষ্কার থাকবে না, আমি আবার অগোছালো করে ফেলবো। কিন্তু আমি তো মুক্ত বিহঙ্গ, আমি তো খাঁচার পাখি নই। তাছাড়া কদিন পরে আমার সুরঞ্জনকে পেয়ে গেলে তো আমি ওপার বাংলায় চলে যাব, তখন চলবে কি করে? কোথায় যেন বুকে একটা মারাত্মক তীর ফুটলো আশুবাবুর। গলার মধ্যে খাবারগুলো যেন উগলে আসছে বেদনা হয়ে। এ কি ভাবছেন? না কিছু না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। হাঁ করে বসে থাকলেন ওই চুমুটা পাবার জন্য, কিন্তু প্রিয়া আজ চুমু দিল না। দেখতে দেখতে দিন 5 কেটে গিয়েছে। প্রিয়া রোজই আসে, রান্না করে খাওয়ায়। আজকাল প্রিয়া নামটা কেমন একটা অভ্যাসে পরিণত হয়েছে আশুবাবুর। ভালো লাগে না, কথা না বললেও। অন্যদিকে খোঁজ খবরও চলছে। এমন সময় হঠাৎ করে একদিন ডিউটিতে বেরোবেন তিনি। আজ নাইট ডিউটি করতেই হবে। এলাকায় অশান্তি না থাকুক, তবুও পুলিশের ডিউটি 24 ঘন্টা। দরজার কলিং বেল বাজতেই দরজা খুলে দেখলেন প্রিয়া দাঁড়িয়ে। হে কি, তুমি এত রাতে? ও আবার রেডি হতে? কি হয়েছে? আশুবাবুর বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠল। প্রিয়া আবার সেই ছোট্ট রেকর্ডারটা বার করেছে। আজকে পরনে ওর একটা ধূসর রঙের শাড়ি, তার মধ্যে ছোট্ট ছোট্ট কালো ফুল। আজকের সাজটা কেমন যেন এলোমেলো, মনে হচ্ছে ওর ভেতর থেকে যেন কালবৈশাখীর ঝড় উঠেছে। আশুবাবুর বুকের ভেতরটাও কিন্তু বেশ দুকদুক করছে। এই 5 দিনে ওনার মনের ভেতরে প্রিয়ার প্রতি অনেকটা ভালোবাসা আর ভালো লাগা মিশ্রিত হয়ে কেমন একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এই অনুভূতি কি সংসার করার আগে হয়, নাকি প্রেমে পড়লে হয়? বছর 40-এর আশুবাবুর প্রেমে পড়বে কোন পাগল? তার উপরে এই বাচ্চা মেয়েটা। কিন্তু ওর শাসনটাই এখন ভালো লাগে ওনার। কি হয়েছে আমায় বলো। এই যে টেপ রেকর্ডারটা অন করতেই, নমস্কার, আমি ওপার বাংলার রেফএম চ্যানেল থেকে বলছি। প্রিয়া তুমি? ও আমাকে ভালোবাসে, আমাকে দিয়ে এসো না গো, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। ও শুধু আমার নাম ধরে ডাকে। কেন ডাকে? আমি ওকে ভালোবাসি। দেখো, কাছের মানুষটার কাছে অন্য একটা মানুষের নাম শুনলে বোধহয় বুকের ভেতরে প্রচন্ড রাগ হয়। এতদিন আশুবাবুর হতো না, কিন্তু মাঝে মাঝেই প্রিয়ার এই সুরঞ্জনকে নিয়ে পাগলামিটা ওনার কাছেও একটু অসহ্য হয়ে উঠেছে। কাজেই প্রিয়া বারবার এমন করছে ওনার বুকের কাছে দাঁড়িয়ে, ওনার বুকের মধ্যে সজোরে কিল মারছে আর কান্না করছে। আর সহ্য হলো না আশুবাবুর। এই গত 5 দিন উনি ব্যায়াম পর্যন্ত শুরু করেছেন এই মেয়েটার জন্য। যদিও আজ সন্ধ্যা থেকেই মনটা খারাপ। ফোন এসেছিল, জানানো হয়েছে ওনাকে, হ্যাঁ আশুদা, ডকুমেন্ট সব তৈরি। যে মেয়েটাকে আপনি ওপারে পাঠাতে চাইছেন তার সব তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, লিগালি সব তৈরি করে ফেলেছি। আরে আপনি দারোগা বলে কথা, আপনাকে সাহায্য না করলে হবে? সেই থেকে মনটা আরো বেশি খারাপ। খাওয়ার প্রতি যথেষ্ট পরিমাণে যত্নশীল হয়েছেন, শরীরের প্রতি ধ্যান রাখছেন। আচমকাই প্রিয়াকে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে উনি বলে ফেললেন, কেন বারবার সুরঞ্জন করো? আমিও যে, তুমি বোঝো না, আমিও যে, এগুলো আপনি কি বলছেন আশুবাবু? আমি আপনাকে এইভাবে কখনো? তাহলে কিভাবে?
কেন আমার জীবনে এসেছো? কেন কেন আমাকে তছনছ করে দিচ্ছ প্রিয়া? তোমার সুরঞ্জনের কাছে যেতে ইচ্ছা করে তুমি এই রেডিও চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করো। কেন আমার কাছে এসেছিলে বলো, কেন? তুমি তুমি এগুলো কি বলছো? আশু হয়তো লক্ষ্য করেনি, প্রিয়াও কখন যেন আবেগে ভাসিয়ে দিয়েছে নিজেকে। তুমি সত্যি? আমি তোমাকে ছাড়া পারবো না থাকতে। তুমি আমার কাছে আর কখনো এসো না। তুমি তোমার সুরঞ্জনের কাছে ফিরে যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও, কিন্তু আমার কাছে আর এসো না। এসব অনুভূতির আমার কাছে কোনো মূল্য নেই। আর আমি জানি তুমি খাঁচার পাখি নও, মুক্ত বিহঙ্গ। তাই জোর করে আমি তোমাকে বেঁধে রাখতে পারবো না। আর যদি আমি জোর করে তোমার কাছে আটকে থাকতে চাই, তাড়িয়ে দেবে তখন? কি? ঘুরে তাকালো আশু বাবু। তার সঙ্গে সঙ্গে প্রিয়াও ঘুরে তাকিয়েছে ওনার মুখের দিকে। প্রিয়া এগিয়ে আসে ওনার কাছে, ওনার গালের ওপর দুহাত দিয়ে স্পর্শ করে, ওনার অত বড় মাথাটা নিচে নামিয়ে নিয়ে কপালে চুম্বন করে বলে, এখনো শিশু, গলুমলু কোথাকার, কিছু বোঝো না নাকি? ঠিক এই মুহূর্তেই দরজা খুলে ঘরের ভেতর ঢুকলেন মাসি, আশুবাবুর বাবা মা এবং ছোট ভাই। দুইজনেই রীতিমতো স্তম্ভিত। তবে প্রিয়া হাসতে হাসতে আশুবাবুর মায়ের পায়ের কাছে গিয়ে প্রণাম করলো আশুবাবুর বাবার পায়ে। পেরেছি, আমি পেরেছি, কিন্তু এবার তো তোকে বকশিস দেবই, একেবারে বউমা করে ঘরে তুলব। আশুবাবু কিছুই বুঝতে পারলেন না, চুপ করে থাকলেন। এগুলো কি হচ্ছে? অনেক ডিউটি হয়েছে বাপ, এবার দিন 15 ছুটি নাও, বৌমাকে বিয়ে করো, সোজা হানিমুন যাবে, তারপর এসে ডিউটি জয়েন করবে। আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর মাথায় ঢুকবে না দাদা, তুই গলিমলটি হয়েই থাক। তুই পার না হলে আমি সারা বিয়ে করতে পারছি না। এগুলো কি বলছিস মানে? সবটা আমাদের প্ল্যান ছিল। তুই সিরিয়াল দেখিস না? আরে সুরঞ্জনের তো বিয়ে হবে এই 6 মাস পর। আর সিরিয়ালে সব হয়, নতুন নায়িকা যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে হয় না, বিয়ে হয় আরেকজনের সঙ্গে, কিন্তু সে থাকে নায়িকার সঙ্গে, বাপও হয় নায়িকার বাচ্চা। যাই হোক, তোর সব ভাবতে হবে না। সুরঞ্জন ওপার বাংলার এক বিখ্যাত নাট্য চরিত্র, তাকেই শুনিয়ে আর কোইন্সিডেন্টলি সেই নাটকের নায়িকার নামও প্রিয়া। হাসিতে ফেটে পড়ে সবাই। আশুবাবুরও চোখের কোণার জলটা আরো বেশি উছলে ওঠে। বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি। বুকের ভেতরে পাষাণ সম সেই দুরহ যন্ত্রণা, বেদনাটা, যেই বিরহটা সৃষ্টি হয়েছিল প্রিয়া ওনার থেকে দূরে সরে যাবে বলে, অর্থাৎ প্রিয়ার যাবতীয় ডকুমেন্ট সব কিছুই ওপার বাংলার হয়ে যাবে ভেবেই কাজগুলো পিছিয়ে দিচ্ছিলেন যেখানে, যাতে মেয়েটা আরেকটু আসে, আরেকটু সঙ্গ দেয়। সেই চঞ্চল মেয়েটি এখন ওনার ঘরণী। তুই এখনো বুঝিসনি বাবু? নিজের হাতে সংসার গুছিয়েছে, ঘর গুছিয়েছে, তোর সঙ্গে থাকবে বলেই তো। শোন, কোষ্টি পাথরে সোনা যাচাই করা মেয়ে, আর এটা ওর মাসি না, ওর মা। এখানেই ওর জন্ম, এখানেই ওর থাকা। তোর সঙ্গে বিয়ে দেব বলে ওকে দেখে রেখেছিলাম সেই ছোট্টবেলা থেকে। তোর মনে পড়ে? এইবার মনে পড়ছে আশুবাবুর। ওনারা তখন থাকতেন বর্ধমানে। ভাড়া বাড়িতে উঠে এসেছিল প্রিয়ার বাবা মা আর প্রিয়া। তখন প্রিয়া অনেক ছোট্ট, কিন্তু বড় বউ খেলা করত তখন সেই মেয়েটা। আশুবাবুর মাকে শাশুড়ি শাশুড়ি বলে ডাকত। কোন এক টিভি সিরিয়াল দেখে শিখেছিল সেই সব। তবে আশুবাবুর থেকে বয়সে অনেকটা ছোট বলে আশুবাবু কখনো তা পাত্তা দেননি। কিন্তু সেই প্রিয়া যখন লায়ক হয়ে জানতে পারল আশুর আজও বিয়ে হয়নি, তখন সে মনস্থির করেই ফেলেছিল ওই লোকটাকে নিয়েই সংসার করবে। আমার বয়স কিন্তু 27 নয়, আমার বয়স 32, বুঝেছ বলে প্রিয়া। তবে হ্যাঁ, এখনো মা হয়নি তো, তাই যৌবনটাকে ধরে রাখতে পেরেছি। শোনো, যেমন করে বলবো তেমন শাসনেই কিন্তু চলবে, না হলে কি? এই তোরা বাইরে চ। কথাটা বলে আশুবাবুর বাবা। ওদের দুইজনকে একটু নিজেদেরকে সামলে নিতে দে। আর এই পরিবেশে কারো বেশি কথা বলা উচিত না। কি বলো গিন্নি? আমাদের পুরনো প্রেমের জীবনটা ফিরে আসছে না? তুমি না বড্ড ছেলে মানুষ, ছেলে মেয়েগুলোর সামনে এমন বিয়ারাপনা করো। আহা, আরে বউকে ভালোবাসবো, এখানে আমার বিয়ারাপনার কি আছে? চলো, বসন্ত এসেছে, আবার বসন্ত এসেছে, চলো শিগগিরই।
সবাই ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করার আগে ছোট্ট ভাই বলল, বৌদি এসব দেখে শুনে নিও কিন্তু, সুগার টুগার আছে কিনা মারবাটা নেই এক চর, বললেন আশুবাবু। দরজা বন্ধ হতেই প্রিয়াকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করলেন। প্রিয়া বলল, গোলুমুলু কোথাকার, আবার কান্না পাচ্ছে। তবে এইবারে চুম্বনটা আর প্রিয়া দিল না। আশুবাবু নিজেই পরম শান্তিতে প্রিয়ার রাঙা ঠোঁটে নিজের ঠোঁট রাখলেন। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।